ফের বৃষ্টিতে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, ডুবেছে আরও ধান, বন্ধ কাটামারায়। সুনামগঞ্জে পরিস্থিতির উন্নতি। উজানের পানি বাড়ায় হাওরের মতো আতঙ্কে নাটোরে চলন বিলের কৃষক। মাটির বাদ দিয়ে ফসল রক্ষার চেষ্টা, শ্রমিক সংকটে ধান ঘরে তোলা নিয়ে সংশয়। 40,000 টন সরকারি খাদ্যশস্য নিয়ে নদীতে ভাসছে অর্ধশতাধিক ছোট জাহাজ। যথাসময়ে খালাস না করায় একে অপরকে দুষছে শিপিং এজেন্ট, ঠিকাদার, কর্মকর্তারা। প্রয়োজনীয় সনদ ছাড়াই চলছে বরিশালের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ল্যাব। মেয়াদ পার হওয়া কিট দিয়ে পরীক্ষা নিরীক্ষা, স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। স্বাগত। এখন জনপদের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। আবারও বৃষ্টি শুরু হয়, বিপাকে পড়েছেন হাওর অঞ্চলের কৃষকেরা। এতে বন্ধ হয়ে গেছে ধান কাটা মারাই কার্যক্রম। নদীর পানি বাড়ায় ফের শঙ্কিত হাওর অঞ্চলের মানুষ। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যুক্ত আছেন রিফাত আহমেদ রাসেল, মৌলভীবাজার থেকে এম এ হামিদ, কিশোরগঞ্জ থেকে মশিউর কায়েস এবং হবিগঞ্জ থেকে যুক্ত আছেন কাজল সরকার। শুরুতে চলে যাচ্ছে নেত্রকোনায় রাসেলের কাছে। রাসেল, আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন আর মাঠে কি পরিমাণ ধান রয়েছে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আসলে নেত্রকোনার হাওড় অঞ্চলের অবস্থা কিন্তু এখনো শঙ্কিত। কারণ এখানকার কৃষক যারা রয়েছেন তারা গেল কয়েকদিন ধরে কিন্তু এই প্রকৃতির সাথে কিন্তু তাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু চালিয়ে যাচ্ছেন। তবে বৃষ্টি থামার কোনো বৃষ্টি না থামার ফলে কিন্তু তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তারা বৃষ্টিতে ভেজেই হাওরে যেই ধানগুলো রয়েছে, সেই ধানগুলো শেষ সম্বলটুকু তারা তোলার চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে যে হাওরটিতে রয়েছে সেটি বাগড়ার হাওর। এই বাগড়ার হাওরে প্রায় আ ত্যা ৩,০০০ কাঠার মতো জমি রয়েছে। এই ৩,০০০ কাঠা জমি কিন্তু পুরোটা জমি কিন্তু এখনো পানির নিচে রয়েছে। বেশিরভাগ জমিতে কিন্তু এখন কৃষকরা অতিরিক্ত টাকায় প্রায় ৩,০০০ টাকা কাঠায় কিন্তু এখানে শ্রমিকদের ধান কাটাচ্ছেন। তবে তীব্র শ্রমিক সংকটের কারণে কিন্তু এখানকার যে ধানগুলো রয়েছে, সেই ধানগুলো কিন্তু তারা কিছুতেই তুলতে পারছেন না। তবে নদীর পানি কমলেও এই যে পরপর যে বৃষ্টি, থেমে, থেমে বৃষ্টি এবং ভারী বর্ষণের ফলে এই অঞ্চলের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কৃষকরা জানিয়েছেন যে আসলে এই বৃষ্টি যদি না থামে তার ফলে কিন্তু এই যে ধান কেটে তারা ডাঙায় তুলছেন বা উঁচু স্থানে তুলছেন, সেই উঁচু স্থানে তোলার পরেও কিন্তু তাদের কোনো সুফল হচ্ছে না। কারণ এই ধান মাড়াই তারপর বস্তাজাত করতে অনেক সময়ের প্রয়োজন এবং রোদের প্রয়োজন। যার কারণে কিন্তু তারা দুর্ভোগে রয়েছেন এবং এবছর কিন্তু বলা যায় যে কৃষকদের কিন্তু বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটা জানিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু হাওরে প্রায় ৭০% মতো ধান কর্তন করা হয়েছে। আর এখন পর্যন্ত কিন্তু যে বৃষ্টি এবং হাওরে যে পানি প্রবেশ করেছে, সেই পানিতে কিন্তু প্রায় ১১,০০০ হেক্টরের বেশি কিন্তু পাকা জমির ধান কিন্তু ডুবেছে। তবে বাস্তব অর্থে কিন্তু এর চিত্র কিন্তু আরো বেশি। কৃষকরা বলছেন যে ২০ থেকে ২৫,০০০ হেক্টরের মতো জমি কিন্তু এখন পর্যন্ত পানির নিচে রয়েছে। যে জমিগুলো তারা কোনোভাবে তুলে বিক্রি করার চেষ্টা করছেন। তবে যে দামের কথা বলা হচ্ছে, যে দাম, সেই দাম নিয়ে কিন্তু বরাবরই একেবারে শুরু থেকে তাদের নানা অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত বলা যায় যে কৃষকরা যেভাবে ধান কাটছে, সেই ধান বিক্রি করে তাদের আ আ লাভ তো দূরের কথা, তাদের যে খরচ, সেই খরচটি কোনো রকমে উঠে আসে কিনা সেই চিন্তাই কিন্তু করছেন। তো বলা যায় যে কৃষকদের দুর্ভোগ, হাওরে সেই দুর্ভোগ এবছর কিন্তু অনেকটাই আ লেগে আছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধান কাটা এবং হাওর পরিস্থিতি সর্বশেষ এই নিয়ে। ধান কাটার আরও খবর জানতে এবার চলে যাব মৌলভীবাজারে। হামিদ, জানাবেন ডুবে যাওয়া ধান নষ্ট হয়ে গেছে কিনা আর কি বলছেন কৃষকেরা? এ নিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কাওয়াদিকি হাওর। দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে প্রচুর পরিমাণে কিন্তু ধানের স্তূপ রয়েছে। কিছুটা আহ, বস্তার মধ্যে রয়েছে, কিছুটা কিন্তু খোলা অবস্থায় রয়েছে। আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি যে প্রত্যেকটা জায়গার যে স্তূপগুলা রয়েছে, সেই স্তূপগুলা পচে নষ্ট হয়ে গিয়েছে এবং এই স্তূপগুলার মধ্যে নতুন করে হালি চারা গজিয়েছে। আমি অনেক কৃষকের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তাদের যে স্বপ্নের ধান ছিল, এই
পুরো হাওর বা হাকালুই হাওর সহ অন্যান্য যে হাওরগুলো ছিল ও নিম্নাঞ্চল সহ নন হাওর এলাকা ছিল সেগুলোতে আহ, একদম সোনালী ধানে ভরে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ডলের কারণে তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। অনেক কৃষক আমার সাথে কথা বলছিলেন এবং কাঁদছিলেন। ওনারা বলছিলেন যে আসলে তারা বর্গা চাষী এবং বর্গা ক্ষেত করে তাদের জীবন জীবিকা চালান, পরিবার চালান। অনেকেই বলছেন যে তারা বর্গা চাষ করার পর সরকার যে প্রণোদনা দেয় সেগুলো কিন্তু মূল যে মালিক আছে জমির তাদেরকে দিয়ে দেয়। তারা ইতিমধ্যে 2500 টাকা করে বিঘা, প্রতি বিঘাতে 2500 টাকা এবং অনেক ক্ষেত্রে আরো 1 মণ ধান দেওয়ার কথা থাকলেও তারা বিপাকে পড়েছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত 800 টাকা যেখানে দানের মন ছিল 1400 টাকা বলা হচ্ছে, কিন্তু তারা তারা দান দিতে পারছেন না। আবহাওয়ার বৈরী অবস্থার কারণে খুবই সমস্যার মধ্যে পড়েছেন। কৃষি বিভাগ জানিয়েছে যে মৌলভীবাজার জেলায় 62,400 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, সেখান থেকে 5,042 হেক্টর জমি ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে। তারা বলছেন যে আসলে এত বেশি জমি হয়তো আরো বেশি জমি হবে, কিন্তু কৃষকরা বলছেন যেখানে কৃষি বিভাগ যে হিসাব দিচ্ছে তার চেয়ে 3 গুণের চেয়ে বেশি জমি কিন্তু পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হচ্ছে। অনেকে কাঁচা ধান কাটছেন, অনেকে আবার ধান কাটতে পারছেন না। এদিকে বৃষ্টি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় মৌলভীবাজারে 54 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকাল পর্যন্ত 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। অপরদিকে যদি বলি ধান সংগ্রহের কথা, গতকালকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখানে ধান সংগ্রহ শুরু হয়নি। মিলন কান্তি চাকমার সাথে আমি কথা বলেছিলাম, খাদ্য নিয়ন্ত্রকের। তিনি বলেছেন যে এখন পর্যন্ত কোনো কৃষকই ধান দিতে পারেনি বৈরী আবহাওয়ার কারণে। তারা ধান তুলে শুকিয়ে ধান দিতে পারছে না। এবছর 6,004 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়াও চাল সংগ্রহ করা হবে মিল মালিকদের কাছ থেকে চুক্তি সাপেক্ষে। এবং সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজার জেলার যে কৃষকরা রয়েছেন তাদের হাহাকার একদম প্রান্তিক পর্যায়ে না আসলে তাদের হাহাকারটা দেখা যাবে না। এবং তাদের একটাই দাবি, সরকার যখন ভর্তুকি দিবে যাতে করে যারা বর্গা চাষী রয়েছেন তাদেরকে যেন ভর্তুকি দেয়। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ধান এবং বর্গা বৃষ্টি নিয়ে সবশেষ। এনি এবার কিশোরগঞ্জের হাওর অঞ্চলের খবর জানতে চলে যাব কায়েসের কাছে। কায়েস, কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে জানাবেন, আর সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? এনি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ১০টা নাগাদ সেই বৃষ্টিটা কিছুটা কমে এখন বেশ কয়েকটা উপজেলায় আমরা দেখতে পাচ্ছি যে রোদের দেখা মিলেছে এবং কৃষকরাও কিন্তু আসলে ধীরে ধীরে মাঠে নামতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ কিন্তু অনেক। এখানে কৃষি বিভাগের যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে ১০,০৫০ হেক্টর জমি তলিয়ে আছে। এর মধ্যে ৩৬,০০০-এরও বেশি কিন্তু কৃষক ক্ষতির সম্মুখীন আছেন। তবে মাঠ পর্যায়ে সেটি কিন্তু ঘুরলে অনেক বেশি দেখা যায়। এখানে সবচাইতে বড় যে ব্যাপারগুলো রয়েছে দীর্ঘ সময় এই যে পানির নিচে যে রয়েছে যে জমি তার চেয়েও বেশি আ আ জ ধানের পরিমাণ যেগুলো আগে কাটা হয়েছিল সেগুলোও কিন্তু আসলে গলায় পড়ে থেকে খলায় পড়ে থেকে কিন্তু সেগুলো নষ্ট হচ্ছে। অ্যা আ সেই ধানগুলোতে কিন্তু চারা গজে গেছে। যার ফলে সেগুলোও কিন্তু আসলে ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। সেদিক থেকে যদি হিসেব করা হয় যে ক্ষতির পরিমাণ কিন্তু অনেক। পানির নিচে ধান রয়েছে, পাশাপাশি যে ধানগুলো খলাতে ছিল সেগুলোও প্রায় নষ্ট। আর এখন যেই ধানগুলো ছিল আ মা মা পানির নিচে রয়েছে সেগুলো কিন্তু আসলে কর্তনে ব্যাপক তাদের আসলে ব্যাক পোহাতে হচ্ছে কৃষকদের। কেননা এই যে ধানগুলো তারা কর্তন করছে, ভেজা ধান অনেকটাই নষ্ট ধান সেগুলো কিন্তু আসলে বাজারে তারা যে বিষয়টি বলছে মূল্য পাবে সর্বোচ্চ ৪০০ থেকে ৫০০ টাকা মণ। অথচ সেই ধানগুলো কর্তন করতে ১২০০ থেকে ১৪০০ টাকা আ মা দ দৈনিক কিন্তু আসলে শ্রমিক নিতে হচ্ছে সেগুলো কর্তনের জন্য এবং সেখানেও কিন্তু তীব্র একটা সংকটের ব্যাপার রয়েছে। তবে এই আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আবহাওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু আজকে আবারও থেমে, থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি কিন্তু বলছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে কিন্তু আসলে হাওরের যে নদ-নদীগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে আ মা পানি বাড়তে শুরু করেছে। একে তো আ টানা বৃষ্টি হচ্ছে, পাশাপাশি যে পাহাড়ি ঢল রয়েছে সেখানেও কিন্তু আ আ দেখা গেছে যে বিভিন্ন নদ-নদীতে ১০ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধির মতো খবর কিন্তু দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখন কৃষকরা আসলে তাকিয়ে আছে সরকারি সহায়তার দিকেই। সেখানে আসলে তারা যতটুকু পারছে নিজেদের যে শেষ সম্বলটুকু তোলার চেষ্টা করছে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এবার হাওরের বন্যা পরিস্থিতি জানতে চলে যাব হবিগঞ্জে কাজলের কাছে। কাজল, বৃষ্টিতে বন্যার সংখ্যা দেখা দিয়েছে কিনা জানাবেন।
গতকাল সারাদিন আবহাওয়া কিছুটা স্বাভাবিক ছিল, তবে আজকে ভোররাত থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং হবিগঞ্জের প্রত্যেকটি উপজেলাতেই প্রচুর বৃষ্টি হচ্ছে। ফলে নদীর পানি একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে হাওরের যে পানি রয়েছে সেটিও কিন্তু প্রতিনিয়ত আসলে বৃদ্ধি পাচ্ছে। ফলে হাওরের যে নিচু এলাকার জমিগুলো ছিল সেগুলো তো পুরোপুরি তলিয়ে গেছে। একই সাথে এখন তুলনামূলকভাবে যে উঁচু জমিগুলো ছিল সেই জমিগুলো নিয়েও আসলে কৃষকরা বেশ শঙ্কায় রয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, যেই কারণে আসলে কৃষকদের আরও দুশ্চিন্তা বাড়ছে। অন্যদিকে যেহেতু আজকে ভোররাত থেকে বৃষ্টি হচ্ছে, ফলে যে মাঠে যে মাড়াই করা ধানগুলো গতকাল আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকার কারণে আমরা দেখেছি যে প্রত্যেকটি হাওরেই কর্মব্যস্ততা ছিল। একদিকে যেমন কৃষকরা ধান কাটছিলেন, অন্যদিকে কিন্তু সেটি মাড়াই করা শুকানোর কাজও আসলে কৃষকরা করছিলেন কম বেশি। কিন্তু গতকাল যেগুলো মাড়াই করে রেখেছিলেন সেগুলো আজকে তারা শুকাতে পারেনি। ফলে গতকাল আমরা দেখেছি যে সপ্তাহব্যাপী বৃষ্টির ফলে অনেক মাড়াই করা ধানেই মূলত চারা গজিয়েছিল এবং আজকেও বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে মাঠে থাকা ধানগুলো নিয়েও আসলে শঙ্কায় রয়েছেন কৃষকরা। যেটি বলছেন যে হাওরে থাকা যে ধানগুলো রয়েছে এর চেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যেগুলো কেটে মাড়াই করে মাঠে রাখা হয়েছে সেগুলো নিয়ে, কেননা রোদ না হলে সেই ধানগুলো তারা শুকাতে পারছেন না এবং অধিকাংশ ধানই নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের যে বিষয়টি বলছিলাম যে যেহেতু নদীর পানি গতকাল আজকে ভোররাত থেকে বৃষ্টি হচ্ছে, উজানেও বৃষ্টি হচ্ছে এবং হবিগঞ্জেও বৃষ্টি হচ্ছে, ফলে খোয়াই, কুশিয়ারা, সুতাং সহ যে প্রধান নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি এখনও বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং কৃষকরা বলছেন যে কয়েক সেন্টিমিটার করে হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অন্যদিকে লাখাই উপজেলা এখন বেশ শঙ্কায় রয়েছে এবং এই উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সেখানকার যে প্রধান নদী সুতাং, সেই সুতাং নদীর পানি এখনও প্রায় 14 সেন্টিমিটার বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর কোয়াই নদীর পানি এখনও কিছুটা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে সেটিও বাড়বে। আর কুশিয়ারা নদীর পানি আসলে বৃদ্ধি যেটি অব্যাহত ছিল গতকাল রাত থেকে সেটির আরও বেড়েছে। তো এই ছিল হবিগঞ্জে সবশেষ তথ্য। হাওরের বন্যা পরিস্থিতি এবং ধান কাটা মারাই কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে উজানের পানি প্রবাহের কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওরের কৃষকদের মতো আতঙ্কে দিন পার করছেন চলন বিল অঞ্চলের কৃষকরা। আত্রাই সহ বিভিন্ন নদীর পানি বিলে প্রবেশ রোধে মাটির বাঁধ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন তারা। এদিকে মাঠে হাজার হাজার হেক্টর জমির ধান পেকে থাকলেও শ্রমিক সংকটে তা ঘরে তুলতে পারছেন না কৃষকরা। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদন। সোনালী ফসলে ছেয়ে আছে উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে খ্যাত বিস্তীর্ণ চলন বিল। পাকা ধানের শীষে দুলছে প্রতিটি কৃষকের স্বপ্ন। বছরের একটি ফসল ঘরে তুলতে কোথাও তড়িঘড়ি করে কাটা হচ্ছে ধান, কোথাও আবার পড়ে রয়েছে সোনালী ফসল। তবে দিন দিন উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে চলনবিল অঞ্চলের কৃষকদের মাঝে। বিরূপ প্রকৃতি আর তীব্র শ্রমিক সংকটে পাকা ধান জমিতে পড়ে থাকলেও গোলায় তুলতে পারছে না তারা। এর মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে চলনবিল অঞ্চলের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি। হাজার হাজার বিঘা জমির ধান কৃষকের মনে করেন এই সারা বছরে একটাই ফসল মনে করেন আমাদের হয়, আমাদের কৃষকের চরম ক্ষতি হবে মনে করেন। আমরা খুব আতঙ্কিত, কারণ হাজার হাজার হেক্টর জমি আছে এখানে, এই জমিগুলো খুবই বিপদগ্রস্তের মধ্যে আছে। 10% জমির ধান কাটা হচ্ছে আর বাকি ধান এইভাবে আছে। পানির যে অবস্থা, এই বাদ যদি সবাই লাগিয়ে না দেওয়া হতো তো সমস্ত ধান তলিয়ে যেত। এমপি মহাদয়ের সহযোগিতা, তারপর টিওনো স্যার, তারপরে কৃষি অফিসার এনারা আসছিলেন, এসে দেখে গেছেন এবং এনারা সার্বিক সহযোগিতার জন্য ওনারা বলছেন যে আমরা ভেঁকু পাঠাচ্ছি, আপনারা দাঁড়ায় থেকে এই কাজগুলো করে নেবেন। ইতোমধ্যে বিল অঞ্চলের হাঁসপুকুরিয়া এলাকায় অকেজো সুইচ গেট দিয়ে বিলে পানি প্রবেশের সময় বালির বস্তা দিয়ে তা প্রতিরোধ করে কৃষকরা। বৃষ্টি আর উজানের ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পেলে 7 থেকে 8 গ্রামের ফসলের মাঠ তলিয়ে যেতে পারে আশঙ্কা কৃষকদের। 3টা সুইচ গেট আছে, একটা নিঙ্গুন, হাঁসপুকুরিয়া, ভাজিপাড়া, এই 3টা রেগুলেটরের মাধ্যমে এই 1000 হেক্টর জমিতে পানি আসে। ডালি, কোদাল, কেউ গাবলা, কেউ বালতি সব কিছু নিয়ে এসে কোনো রকমে আমরা পানিটা রোধ করি। এই বাঁধ যদি ঠিকই থাকে তাহলে আমরা হাজার হাজার হেক্টর জমির ধান কৃষক ঘরে উঠাতে পারবে।
স্থানীয়দের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে সহযোগিতা। সে সাথে দ্রুত জমির ধান কাটতে পরামর্শের পাশাপাশি সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন প্রশাসন। আমরা উপজেলা প্রশাসন একই সাথে কৃষি অধিদপ্তর আমরা সবসময় ফিল্ডে আছি। আমরা সচেষ্ট এবং স্থানীয় যারা জনসাধারণ আছে তারাও খুব সচেতন। আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে সেটুকু আমরা করব। যেখানেই যাচ্ছি আমরা ফুল টিম নিয়ে সেখানে কিন্তু আমরা মানুষকে উদ্বুদ্ধ করতেছি যে মানুষ 80-90% ধান পাকা হইলে সাথে সাথে যেন কেটে নেয়। চলনবিল অঞ্চলে এবছর ৩৬,৬১০ হেক্টর জমিতে চাষ হয়েছে বোরো ধানের, আর এখন পর্যন্ত বিলে ধান কাটা হয়েছে ৩৫%। বিরূপ আবহাওয়ায় কৃষকরা ধান ঘরে তুলতে ব্যর্থ হলে হুমকির মুখে পড়বে এ অঞ্চলের খাদ্য নিরাপত্তা। মাহবুব হোসেন, এখন নাটোর। কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে চরম জলাবদ্ধতা। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও শিক্ষার্থীদের চলাচল। পৌর কর্তৃপক্ষ বলছে বাজেট স্বল্পতায় নেওয়া যাচ্ছে না কোনো পদক্ষেপ। মোশাররফ কায়েসের প্রতিবেদনে বিস্তারিত। সড়কের উপর তেলাপিয়া মাছ, শিশুরা হাত বাড়িয়ে ধরছে তা। বৃষ্টি এলেই কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে প্রায়ই দেখা যায় এমন চিত্রের। এক পশলা বৃষ্টি আর তাতেই থমকে যায় পুরো শহর। প্রধান সড়ক থেকে অলিগলি সবই ডুবে যায় পানিতে। কোথাও হাঁটু পানি, কোথাও আবর্জনায় থই থই রাস্তা। এমনকি খোদ সড়ক বিভাগের অফিস এলাকায় যাতায়াতের রাস্তাও ডুবে আছে পানির নিচে। জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে শিক্ষার্থীরা। পানি ভেঙে চলাচল করতে গিয়ে প্রতিদিনই পড়তে হচ্ছে নানা সমস্যায়। পানি, এই স্কুলের ছাত্ররা অনেক অসুবিধার মধ্যে আছে। রাস্তাঘাটে যখন গাড়ি রিক্সা না থাকে তখন আমাদের চলাফেরা করতে অসুবিধা হয়। পৌরসভা থেকে যদি রাস্তাগুলা দেখে ঠিকঠাক করে দেয়, জল যাতে নিচে নাইমা যা, এরকম একটা করলেই ভালো হয়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয় তাহলে আমরা একটু উপকৃত হই। এদিকে নগরীর বিভিন্ন দোকানে পানি ঢুকে পড়ায় কমে গেছে ক্রেতা, ক্ষতি হচ্ছে ব্যবসায়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যা থাকলেও মিলছে না স্থায়ী সমাধান। সব রাস্তা বন্ধ, গাড়ি চালাতে পারে না, পানি আঁটু পানি। সমস্যা পৌরসভা কনভিন করা হয়েছে, আসে অল্প একটু ড্রেন পরিষ্কার করে, কিন্তু এই একটু বেশি বৃষ্টি হইলেই এই দোকানগুলো তলায় যায়। আর বাজেট সংকটের কারণে জলাবদ্ধতা সমস্যার সমাধান হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যে ড্রেনগুলো আছে, মূল ড্রেনগুলো সেগুলো আপাতত আমরা পরিষ্কার করার ব্যবস্থা করছি এবং যেগুলো সংস্কারের করার প্রয়োজন আছে সেগুলো সংস্কার করব। তবে সবচেয়ে বড় যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পৌরসভার যে বরাদ্দ আসে অল্প পরিমাণ, সেই বরাদ্দ দিয়ে আসলে পুরো শহরের চাহিদাটা মেটানো যাচ্ছে না। আশ্বাস নয়, জলাবদ্ধতা সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। মোশাররফ কায়েস, এখন কিশোরগঞ্জ। ব্যাংকে রাখা আমানত ও লভ্যাংশের দাবিতে আজও ব্যাংকে ঢুকে বিক্ষোভ মিছিল করছেন চট্টগ্রামের সম্মিলিত 5 ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আর আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন। এনে মূলত উত্তপ্ত পরিস্থিতি এখন আগ্রাবাদের ব্যাংক পাড়ায়, এবং গতকাল থেকে মূলত তারা আন্দোলন শুরু করেছেন আমানতকারীরা। গতকাল খাতুনগঞ্জের বেশ কয়েকটি শাখায় তারা গিয়েছেন, আজকে এসেছেন একেবারে চট্টগ্রামের ব্যাংক পাড়া বা বাণিজ্যের কেন্দ্রক্ষেত্র আগ্রাবাদে। এখন সকাল থেকে তারা দুটি শাখায় গিয়েছেন। একটি শাখা ছিল এক্সিম ব্যাংকের, এখন যে শাখাটিতে আছেন তারা সেটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক। মূলত সম্মিলিত যে 5 ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই 5টি ব্যাংকের গ্রাহকরা যে টাকা জমা রেখেছিলেন তার বিপরীতে যে লভ্যাংশ পাওয়ার কথা সেটি তারা পাচ্ছেন না। এবং এখানে প্রায় 75 লাখের মতো আমানতকারী আছেন সারা দেশে, যারা 1.5 লাখ কোটি টাকার কাছাকাছি ব্যাংকগুলোতে আমানত রেখেছেন। সেই আমানতের টাকা তারা তুলতে এসে গত 1.5 বছর ধরে তারা ব্যাংকে ঘুরছেন, কিন্তু সেই আমানতের টাকা পর্যাপ্ত পরিমাণে তারা পাচ্ছেন না। অর্থাৎ যারা লাখ কোটি টাকা জমা রেখেছেন তারা
পাচ্ছেন 2 থেকে 3,000 টাকা, 5,000, 10,000 টাকা তাদেরকে দেয়া হচ্ছে। আরেকটি বিষয় তারা বলছেন যেটি হচ্ছে হেয়ার কাট, অর্থাৎ 2024 এবং 2025 সালে অর্থাৎ গত 2 বছরে তাদেরকে যে লভ্যাংশ দেওয়া হয়েছিল সেটিও হেয়ার কাটের নামে মূল টাকা থেকে এখন কেটে নেওয়া হচ্ছে 2026 সালে এসে। সেই হিসাবে আমানতকারীরা যে টাকা জমা রেখেছিলেন সেটিও তারা পাচ্ছেন না। এই দুটি বাতিলের দাবিতে এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করার দাবিতে তারা বিভিন্ন ব্যাংকের শাখায় গিয়ে তারা যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বের করে দিচ্ছেন এবং তারা মূল ফটক যেটি সেখানে তালাবদ্ধ করে দিচ্ছেন। আমরা দেখছি যে সকাল থেকে এই ব্যাংকের শাখাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এসেছেন এই মুহূর্তে। তারা নিশ্চিত করার চেষ্টা করছেন যে এখানে যাতে কোনো হাতাহাতি না হয়, কিংবা এখানে যেহেতু ব্যাংকে টাকা জমা নেওয়া দেওয়ার বিষয়টি থাকে সেটি যাতে কোনো বাধাগ্রস্ত না হয়, কিংবা টাকার কোনো ধরনের হেরফের না হয় সেই বিষয়গুলো দেখছেন। আপনি নিশ্চয়ই ব্যাংকের লেনদেনের শাখাটি দেখছেন যেখানে একজন কর্মকর্তা কর্মচারীও নেই, অর্থাৎ এইরকম যখন ব্যাংকে এসে হই হট্টগোল, মিছিল, স্লোগান কিংবা বাইরে তালা দেওয়া হচ্ছে তখন যারা কর্মকর্তা কর্মচারী কিংবা ব্যাংক ম্যানেজার আছেন তারা এক ধরনের আতঙ্কে ভুগছেন। যারা লেনদেন করতে আসছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন, তাদের লেনদেন বন্ধ হয়ে যাচ্ছে। স্বাভাবিক কার্যক্রম এইসব ব্যাংকের একেবারে বন্ধ হয়ে গেছে বলা চলে এখানে। ব্যাংকে রাখা আমানত ও লভ্যাংশের দাবিতে আজও ব্যাংকে ঢুকে বিক্ষোভ মিছিল করছেন চট্টগ্রামের সম্মিলিত 5 ইসলামী ব্যাংকের গ্রাহকরা। আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। যথাসময়ে খালাস করতে না পারায় প্রায় 40,000 টন সরকারি খাদ্যশস্য নিয়ে নদীতে ভাসছে অর্ধশতাধিক লাইটারেজ জাহাজ। এ নিয়ে শিপিং এজেন্ট, পরিবহন ঠিকাদার ও সরকারি কর্মকর্তারা একে অপরকে দায়ী করছেন। অবস্থায় ডেলিভারি কম হওয়ায় সাইলোতে খাদ্যপণ্য রাখার জায়গাও ফুরিয়ে এসেছে। রনি গোমেজের ক্যামেরায় বিস্তারিত জানাবেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা সরকারি চাল, গম সহ খাদ্যশস্যের সিংহভাগই বহির্নোঙরে বড় জাহাজ থেকে খালাস হয় ছোট লাইটারের জাহাজে। নানা সংকটে খালাস না হওয়ায় প্রায় 40,000 টন গম নিয়ে নদীতে ভাসছে অর্ধশতাধিক লাইটারের জাহাজ। কারণ হিসেবে কেউ বলছেন বস্তার সংকট, কেউ বলছেন জনবল নেই। আবার কারো দাবি পরিবহন ভাড়া সমন্বয় না হওয়ায় ডেলিভারি বন্ধ রেখেছে ঠিকাদাররা। আমদানি করা এসব খাদ্য দ্রুত খালাস, সংরক্ষণ ও বিতরণে দেশের 4টি সাইলোর ধারণ ক্ষমতা প্রায় 2,80,000 টন। এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গার সাইলোটি সবচেয়ে বড়। যদিও জনবল, বস্তা, পরিবহন সংকট ও যন্ত্রপাতি অকেজো থাকা সহ নানা সমস্যায় সাইলোটি সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারছে না। আমদানি করা সরকারি খাদ্যশস্যের 60%ই চট্টগ্রাম সাইলোর মাধ্যমে খালাস ও বিতরণের কথা থাকলেও হচ্ছে গড়ে 40 থেকে 50%। বর্তমানে নারায়ণগঞ্জ, মোংলা ও খুলনার 3টি সাইলোতে ধারণ ক্ষমতার বেশি গম পাঠানো হয়েছে, অথচ পরিবহন সংকটে ডেলিভারি হচ্ছে ধীরে। স্থানীয় এজেন্টের অভিযোগ, ডিজেলের মূল্য বৃদ্ধির পরেও পরিবহন ভাড়া বাড়ায়নি সরকার। তাই পরিবহন ঠিকাদাররা দূরবর্তী খাদ্য গুদামে পণ্য না নেয়ায় এই সংকট। ভাড়া এটা বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছে। এখন ভাড়া না বাড়ানো পর্যন্ত তারা পণ্য পরিবহন করতে চাইতেছে না। বিশেষ করে দূরে যেগুলো যাবে এগুলোতে যেহেতু তেলের খরচ বেশি, এগুলো যাচ্ছে না। ঠিকাদারদের দাবি, যানবাহন সংকট নয়, বস্তা ও জনবলের অভাবই এই সংকটের মূল কারণ। চট্টগ্রামের সাইলোতে মেশিন অপারেটর সহ বিভিন্ন পদ শূন্য থাকায় 3 শিফটের পরিবর্তে কাজ চলে 2 শিফটে। তাছাড়া নেই পর্যাপ্ত বস্তাও। বস্তার সমস্যা, ওখানে অ্যাভেলেবেল বস্তা নাই। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে ওনাদের ইন্টারনাল আপনার অপারেটিং সমস্যা আছে, ওখানে মেশিনম্যান নাই, পর্যাপ্ত জনবল নাই। হ্যাঁ, তো সেগুলি তো আমাদের উপর চাপালে হবে না। প্রতিদিন 2,000 টাকা গাড়ি ডেমারেজ দেওয়া লাগে, অথচ তেলের দাম বৃদ্ধির পরও আমাদের প্রতিদিন গাড়ি এনে অ্যাক্সেস হইতেছে। যতটুকু তাদেরকে বলতেছি তাদের 3টা সিট, A, B, C, A গ্যাং, B গ্যাং, C গ্যাং, 3টা গ্যাং আছে, কিন্তু কোনো রকমের সাইকেল সুপার 3টা গ্যাং চালাতে পারতেছেন না। জনবল ও পরিবহন সংকটের বিষয়টি স্বীকার করলেও চট্টগ্রাম সাইলোতে বর্তমানে বস্তার সংকট নেই বলে দাবি করে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানান সাইলো সুপার। গত 5-7 বছর ধরে জনবল সংকটটা তীব্র আকার ধারণ করেছে। এখন এখানে পরিবহন সংকটটা বলতে আসলে মাঝখানে তেলের কিছু সমস্যা ছিল, সে কারণে এই সংকটটা দেখা দিয়েছে। এখন সব কিছু মোটামুটি স্বাভাবিক আছে এবং সুন্দরভাবে কাজ চলতেছে।
4টি সাইলোতে বর্তমানে গম মজুদ আছে 2,30,000 টন। এই অবস্থায় দ্রুত ডেলিভারি ও বিতরণ না বাড়লে পাইপলাইনে থাকা 1 লাখ টন গম ও চাল খালাসে সংকট আরও বাড়বে শঙ্কা সংশ্লিষ্টদের। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্রাহকদের চড়া দামে কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার। সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার না পাওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে সাধারণ গ্রাহকদের মাঝে। এ নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার না পাওয়ার কারণ কি জানাবেন? ব্রাহ্মণবাড়িয়াতে প্রতি মাসে প্রায় 2 লক্ষ পিস এলপিজি সিলিন্ডারের চাহিদা রয়েছে। আসলে এর বিপরীতে কিন্তু পর্যাপ্ত যোগান না থাকার কারণে আসলে এই সংকটটি হচ্ছে এবং এই সংকটের কারণেই কিন্তু আসলে একেবারে যে ভোক্তা পর্যায়ে যেসব বিক্রেতা যারা আছে তারা কিন্তু নিজেদের মতো করে আসলে তারা দাম নিচ্ছেন এবং এবং এতে করে আসলে আমরা দেখেছি যে গ্রাহক পর্যায়ে কিন্তু একটি অসন্তোষ তৈরি হয়েছে। আমি যদি আপনাকে বলি যে চলতি মে মাসের জন্য কিন্তু সরকার যেই 12 কেজি যে এলপি গ্যাস যেটি আছে সিলিন্ডার সেটি কিন্তু ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ১,৯৪০ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করেছে। তবে আমরা কিন্তু দেখেছি যে তার আগ থেকেই আসলে এর চাইতে বেশি দরে ভোক্তাদেরকে কিন্তু গ্যাস কিনতে হচ্ছিল। আমি যদি আপনাকে যদি একটু পরিসংখ্যান বলি যে এই যে ২ লক্ষ পিস গ্যাসের সিলিন্ডার যে চাহিদা আছে তার মধ্যে কিন্তু সবচাইতে বেশি চাহিদা হচ্ছে যে বাসাবাড়িতে যেগুলো ব্যবহার করা হয় 12 কেজি এলপিজি গ্যাস সেগুলোর চাহিদা সবচাইতে বেশি এবং এগুলো কিন্তু আমরা দেখেছি যে ভোক্তা পর্যায়ে আগে থেকে কিন্তু ২,০০০ থেকে ২২০০ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছিল। যার ফলে এই যে সবসময় কিন্তু সরকার আসলে যে দরটি নির্ধারণ করে দিয়ে থাকে ভোক্তা পর্যায়ের জন্য সেই দরে গ্যাস কিনতে না পেরে গ্রাহকদের মধ্যে চাপা ক্ষোভ, অসন্তোষ কিন্তু বিরাজ করছিল এবং সেটি গতকালকে আসলে নতুন করে এই যে দামটি আবার পুনর্নির্ধারণ করা হয়েছে সেটিতেও কিন্তু আমরা দেখেছি যে এখনো আসলে নতুন দরেই কিন্তু তার চেয়ে বেশি দরে আসলে বিক্রি হচ্ছে। তবে এটি নিয়ে আমরা ডিলার অর্থাৎ পরিবেশক যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে মূলত ভোক্তা অর্থাৎ যারা একেবারে খুচরা পর্যায়ে যেসব বিক্রেতা আছে তারা কৃত্রিম সংকট তৈরি করে কিন্তু ভোক্তাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের জন্যই কিন্তু তারা এই বেশি দামে তারা আসলে সংকট দেখিয়ে তারা বিক্রি করছে। তবে ডিলাররা বলছেন যে যদি প্রশাসনের তরফ থেকে যদি নিয়মিত নজরদারি করা হয় অর্থাৎ যেই বিক্রির যে কার্যক্রম যেটি আসলে দুটি অর্থাৎ সরবরাহ এবং বিক্রি পর্যায় পর্যন্ত যদি আসলে নিয়মিত তদারকি করা হয় সেক্ষেত্রে কিন্তু এই সংকটটি অনেকাংশে এই যে কৃত্রিম সংকট সেটি অনেকাংশে কেটে যাবে এবং আসলে গ্রাহকরা একেবারে সরকারি নির্ধারিত দামে কিন্তু এলপিজি গ্যাস কিনতে পারবেন। এ নিয়ে আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এলপিজি গ্যাসের সরবরাহ এবং দরদাম নিয়ে সবশেষ খবর। সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত এক শিশু মারা গেছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। অন্যদিকে কক্সবাজারে হামের সংক্রমণ বাড়ছে, এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ এবং কক্সবাজার থেকে যুক্ত আছেন মোহাম্মদ মোর্শেদ। শুরুতে চলে যাব ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, হামের টিকা কার্যক্রমের ফলাফল কি আর কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। যতই দিন যাচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হামের উপসর্গনীয় রোগীর চাপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। ময়মনসিংহ বিভাগ তো রয়েছে, পাশাপাশি পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে গাজীপুর, টাঙ্গাইল, সেখান থেকেও কিন্তু প্রচুর রোগী প্রতিদিন আসছে, কিশোরগঞ্জ থেকে রোগী আসছে। আমরা সর্বশেষ ২৪ ঘন্টার যে আপডেটটি আমাদের কাছে রয়েছে, নতুন করে ২২ জন রোগী ভর্তি হয়েছে, ২৪ জন ছুটি নিয়ে চলে গেছে এবং একজন শিশু মৃত্যুবরণ করেছে ৭ মাসের। সেই সাথে ২৪ জন শিশু কিন্তু ইতিমধ্যেই একেবারে ১ মাসের কিছু সময়ের মধ্যে কিন্তু মারা গেছে হামে আক্রান্তে। আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ উচ্চপড়া ভিড়। মূলত যেটা অভিভাবকরা বলছিলেন যে ঠান্ডা, জ্বর, শরীরে লাল লাল র্যাশ, শ্বাসকষ্ট, তীব্র নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ম্যানেঞ্জাইটিস সহ নানান ধরনের রোগ নিয়ে কিন্তু এখানে আসছেন। তবে এই ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের যে হাম আইসোলেশন ইউনিটে আসলে সবচেয়ে বড় যে সংকটটি সেটি হচ্ছে পেডিয়াট্রিক আইসিইউ না থাকায় কিন্তু আসলে শেষ সময়ে এসে যখন খুব মুমূর্ষ অবস্থা থাকে তখন কিন্তু শিশুদেরকে আর বাঁচানো যাচ্ছে না। এটি একটা বড় আক্ষেপ চিকিৎসক থেকে শুরু করে যারা অভিভাবক স্বজনরা রয়েছেন। এবং চিকিৎসকরা বলছিলেন যদি এই পেডিয়াট্রিক আইসিইউটি থাকতো হয়তো তাহলে তারা শেষ সময় আইসিইউ সেবাটি শিশুদেরকে দিতে পারতো। যারা মারা গেছেন হয়তো অনেকেই বেঁচে যেত, কিন্তু এখন পর্যন্ত নানান ধরনের দাপ্তরিক জটিলতার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবাটি চালু হচ্ছে না এবং দ্রুত সময়ের মধ্যে এই সেবাটি চালু করার দাবিও কিন্তু জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে স্বজন যারা রয়েছেন তারাও খুব উদ্বিগ্ন রয়েছেন, দুশ্চিন্তায় রয়েছেন। আমরা জানি যে হাম প্রচণ্ড ছোঁয়াচে একটি রোগ এবং এই রোগটি প্রচণ্ডভাবে ছড়িয়ে যায়। যদি সময় মতো চিকিৎসাটি না করা হয় বা অবহেলা করা হয়, কোনো অপচিকিৎসার কবলে পড়া হয়, তাহলে কিন্তু এটি ভয়াবহ আকার ধারণ করতে পারে। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন রোগীদেরকে সর্বোচ্চ
সেবা দেওয়ার জন্য, এবং অনেক রোগী সুস্থভাবে কিন্তু বাড়ি ফিরছেন। তবে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে পেডিয়াট্রিক আইসিইউ, এটি যত দ্রুত সম্ভব এটি স্থাপনের দাবি জানাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হামের সবশেষ। হাম পরিস্থিতির আরও খবর জানতে এবার চলে যাব কক্সবাজার মোর্শেদের কাছে। মোর্শেদ, এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন, আর সবশেষ কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা জানাবেন। হয়ে গত 1 মাস 5 দিনে 11 শিশুর মৃত্যু হয়েছে। এরই মাঝে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রতিদিনে হাম উপসর্গে সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুরা। তবে সচেতন মহল বলছে এরই মাঝে সচেতনতা বাড়ানো জরুরি, এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কক্সবাজার সদর হাসপাতালে সার্বিক চিত্র। প্রতিদিনে শিশুরা ভর্তি হচ্ছেন, এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 49 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 54 জন। বর্তমানে জেলার আইটি হাসপাতালে 132 জন শিশু একই ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। গত 29 মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট 1347 জন শিশু এই রোগে উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। স্বাস্থ্য বিভাগের পরিস্থিতি মোকাবেলায় বিশেষ নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে, এবং চিকিৎসকরা বলছেন তারা সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, যার কারণে হামে আক্রান্ত শিশুরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছেন। তবে এর মাঝে একটি আশঙ্কার কথা হচ্ছে গত 1 মাসে প্রায় 11 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে একজন রোহিঙ্গা। গতকালই তার এক রোহিঙ্গা শিশুর মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। কক্সবাজার হামের উপসর্গ নিয়ে 9 মাস বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। জেলায় হামের প্রকোপ শুরুর পরে প্রথম কোনো রোহিঙ্গা শিশুর মৃত্যুর ঘটনা ঘটল। এ নিয়ে গত 29 মার্চ থেকে পরবর্তী 1 মাস 5 দিনে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট 11 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার 2 মে সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুরা। এবং সচেতন মহল বলছেন যারা শিশুরা ভর্তি হচ্ছেন তাদের অভিভাবকদের মাঝে সচেতনতা বাড়ানো আরও জরুরি বলে মনে করছেন। এ ছিল কক্সবাজার হাসপাতাল থেকে সর্বশেষ। দেশের হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার ও প্রয়োজনীয় সনদ ছাড়াই বরিশালের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চলছে পরীক্ষা নিরীক্ষা। এতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন রোগী ও স্বজনরা। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা করে শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানান তারা। এদিকে লাইসেন্স ছাড়া এবং মেয়াদ উত্তীর্ণ কিট ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তর। আমনুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো পাশেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক ল্যাব, যেখানে প্রতিদিন নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে হাজারো মানুষের। তবে কতটুকু সঠিক হচ্ছে তা নিয়ে রয়েছে শঙ্কা। সম্প্রতি এ বিষয়ে খতিয়ে দেখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেবাচিমের পাশের ল্যাবগুলোতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেখা যায় বেশিরভাগ ল্যাবে ব্যবহার করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ কিট, নেই প্রয়োজনীয় সনদও। রিপোর্ট দেয়া হচ্ছে ডাক্তারের আগে থেকে সাইন করা প্যাডের কাগজে। একটা প্রতিষ্ঠানে ফ্রিজের ভিতরে আমরা খাবার পেয়েছি রিয়েজেন্টের সাথে, আর দ্বিতীয়টিতে আমরা মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট পেয়েছি, এবং তৃতীয়টিতেও আমরা এই সমস্যা আমরা পাচ্ছি। এ খবরে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শঙ্কায় আছেন রোগী ও স্বজনরা। একটা মহিলা বলতেছে এইখানে করেন, এইখানে করাইলে আপনি 1 ঘন্টার ভিতরে রিপোর্ট পাবেন। সুস্থ হওয়ার জন্য হয়েছে, এখন যদি সেটা দিয়ে অসুস্থ হই তার লাভ আছে। এখন ধোকাবাকি না করতে পারে, মানুষের হয়রান না করতে পারে। এদিকে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ডায়াগনস্টিক ল্যাবগুলো লাইসেন্স নবায়ন করছে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। তবে নানা জটিলতার কারণে তারা লাইসেন্স পাচ্ছে না বলে দাবি ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতির। জনস্বাস্থ্যের লাইসেন্স করতে হবে, বাংলাদেশের কোনো সিটিতে নাই, ওইটা না করলে আমাদের লাইসেন্স দেবে না। আমরা অনেক আন্দোলন করতেছি, যে কারণে আমরা সার্টিফিকেটগুলো অন্য সার্টিফিকেট নিতে পারতেছি।
সিটি কর্পোরেশন আইন 2009-এ 112 নম্বরের যে বিধি উল্লেখ রয়েছে এবং 2018 পরবর্তীতে 2024-এর রেজুলেশনে যে বিধি ভিতরে থেকে আমরা রেজুলেশন অনুযায়ী ফিটি নিচ্ছি। এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান, লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক ল্যাবগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাইসেন্সবিহীন কোনো ক্লিনিককে আমরা কোনো সময় অনুমোদন দিই না এবং তাদেরকে কাজ করার অনুমতি দিই না। যদি এরকম থাকে আইন প্রক্রিয়া সংস্থার কাছে আমরা তুলে দিই ওকে বন্ধ করার জন্য এবং আমরা অফিসিয়ালি চিঠি করে দিই। 58 বর্গমাইলের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় নিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার 138টি। তবে অনিবন্ধিত ল্যাবগুলোর জন্য নির্ভরযোগ্যতা নষ্ট হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। অমিত হাসান, এখন বরিশাল। সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে আহত আরও এক শ্রমিক মারা গেছেন। সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 9 জনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, হাসপাতালে এখন কজন চিকিৎসা নিচ্ছে আর তাদের অবস্থা কি জানাবেন? এনি গতকালকে যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু আসলে একটা ট্র্যাজেডি বললেও কম বলা হবে না, কারণ একই সাথে কিন্তু 8 জন মানুষ আমরা গতকালকে দেখেছি তারা দিনের মধ্যেই তারা মৃত্যুবরণ করেছেন এবং রাতে অর্থাৎ রাত 11টার দিকে কিন্তু আরেকজনের মৃত্যু হয় এবং এই মৃত্যু নিয়ে কিন্তু মোট 9 জনে দাঁড়িয়েছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে হাসপাতালের পরিস্থিতি বা হাসপাতালে এখন চিকিৎসাধীন, আসলে এখানে মোট 20 থেকে 22 জন ছিলেন যে পিকআপটি গতকাল দুর্ঘটনার কবলে পড়ে, সেটির মধ্যে কিন্তু 20 থেকে 22 জন নির্মাণ শ্রমিক ছিলেন। তারা কিন্তু ঢালাই কাজের সাথে জড়িত এবং তাদের সাথে একটা মেশিনও ছিল এবং এটির সাথে ধাক্কা যখন ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় এই মিক্সার মেশিনে বিশেষ করে কিন্তু তারা ধাক্কা খান এবং সাথে সাথেই কিন্তু 4 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে আসার পর আরও 4 জন কিন্তু মারা যান। যার পরবর্তীতে আমরা দেখেছি যে গত রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় এবং এই 22 জনের মধ্যে অর্থাৎ যে পিকআপে 22 জন বা 25 জন ছিলেন এর মধ্যে কিন্তু 22 জন বা 25 জনের মধ্যে এখনও 5 থেকে 6 জন কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, অর্থাৎ সব মিলিয়ে বলা চলে একটা বড় দুর্ঘটনা কিন্তু কবলিত হয়েছে গতকাল সিলেট এবং পুরো সিলেটবাসী কিন্তু সুখে মধ্যমান এখনও রয়েছেন এবং সকলের দাবি যারা নিহত হয়েছে যেহেতু তারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে যেন সহায়তা করা হয়, সকলের সহযোগিতা যেন সেই নিহতের পরিবারগুলো পায় যেহেতু তারা দিনান্তে পান্তাপুরায় অবস্থা। তো এ নিয়েই ছিল আমার কাছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকালকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। সিলেটের সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোর 5:15টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের উপরে একটি পিকআপ ভ্যানকে অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত ও 2 জন আহত হয়। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। আসন্ন কোরবানি উপলক্ষে বগুড়ায় প্রায় 50,000 খামারে 7.5 লাখ গবাদি পশু প্রস্তুত করছেন খামারিরা। এরই মধ্যে খামার থেকে শুরু হয়েছে বিক্রি। অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরু। খামারের পাশাপাশি হাট বাজারেও বেড়েছে কোরবানির পশুর সরবরাহ। মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে 80,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। কোরবানি উপলক্ষে পশুর স্বাস্থ্য ও পুষ্টিগত মান ঠিক রাখতে খামারে খামারে গিয়ে পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। হাটগুলোতেও গঠন করা হয়েছে ভেটেরিনারি মেডিকেল টিম। খামারিরা বলছেন, বাইরের গরু না ঢুকলে ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন তারা। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, জেলার চাহিদা মিটিয়ে প্রায় 3 লাখ পশু উদ্বৃত্ত রয়েছে। এইবার আমরা আশা করছি যে বাহির থেকে যদি গরু না আসে তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা খামারই এবার লাভবান হবে। আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এবার গরুর যে বাজার হবে ইনশাল্লাহ আমরা ভালো দাম পাবো। কোরবানিকে ঘিরে
বগুড়া জেলায় এবং বিশেষ করে বগুড়া সদর সহ বগুড়া জেলায় একেবারে প্রাকৃতিক উপায়ে নিরাপদ প্রক্রিয়ায় রাসায়নিক স্টেরয়েড মুক্ত কাঁচা ঘাসের মাধ্যমে এবং দানাদার খাবারের মাধ্যমে এবং প্রাণী সম্পদের নিবিড় তদারকির কারিগরি সহায়তায় সুস্থভাবে নিরাপদভাবে বগুড়া জেলায় গরু প্রস্তুত করা হয়েছে। আমরা আশা করতেছি যে খামারিরা তাদের এই ন্যায্য মূল্যটি পাবে এবং কুরবানি পর্যন্ত প্রতিটা স্টেপে প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরিনারি মেডিকেল টিম সার্বিকভাবে সহযোগিতা করবে ইনশাল্লাহ এবং বর্তমানে আমরা এই কার্যক্রমকে অব্যাহত রেখেছি। এ বিষয়ে জানাতে বগুড়া সদরের নুনগোলা এলাকার খামার থেকে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, খামার পর্যায়ে গবাদি পশু বিক্রির পরিমাণ কেমন দেখছেন এবার জানাবেন। হ্যাঁ অ্যানি, আপনি জানেন যে ঈদুল আজহা মাত্র আর 22 দিন পর, আর 22 দিন পরে কিন্তু ঈদুল আজহা কুরবানি ঈদের যে পশু জবাই সেটা কিন্তু হবে। আর এই উপলক্ষে কিন্তু বগুড়ার যে খামার রয়েছে প্রায় 52,000 খামার রয়েছে এখানে, সেই খামারগুলো তো প্রায় 7,91,000 যে গরু সেটি কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে এবং এই গরুগুলো কিন্তু এখানে অনলাইন যে ব্যবসা সে অনলাইনের মাধ্যমেও কিন্তু বিক্রি হচ্ছে, আবার হাট বাজারেও কিন্তু বিক্রি হচ্ছে। আমি যে খামারটি রয়েছি সেই খামারটিতে 72টি এরকম গরু রয়েছে যেখানে প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ এখানে খোল ভুসি যে ঘাস সেগুলো দিয়েই কিন্তু তারা এই গরুগুলো লালন পালন করছেন এবং এই লালন পালন করার পরেই কিন্তু বছরে এই দিনটি মানে কুরবানির উপলক্ষে তারা গরুগুলো সেল করেন। আর এখানে যদি দাম বলি, এখানে যদি আস্ত গরু নেওয়া হয়, অর্থাৎ এখানে স্কেলের মাধ্যমে আস্ত গরুগুলো বিক্রি হচ্ছে 600 টাকা যে কেজি, সেই কেজি দরে এখানে আস্ত গরুগুলো বিক্রি হচ্ছে। গতবার এর দামটি ছিল কিন্তু 550 টাকা কেজি দরে ছিল, কিন্তু এবারে একটু দামটা বেশি হওয়ার কারণ যেখানে বলছেন সেখানে হলো এখানে খোল ভুসি যে খাবারগুলো রয়েছে তার দাম বেশি এবং যে উৎপাদন খরচগুলো এখানে বেশি হওয়ার কারণে কিন্তু একটু দামটি বেশি। আর এই গরুগুলো বিক্রি যদি বাইরে কোনো গরু না আসে তাহলে হয়তো তারা এখানে ন্যায্য দাম পাবে এবং তাদের যে পুঁজি তারা ভালোভাবে পুঁজি উঠাতে পারবেন এবং ভবিষ্যতে তারা কিন্তু আরও গরু লালন পালন করতে পারবেন। তো এমনটি বলছেন খামারিরা। তাই এই ছিল নিয়ে আমার কাছে বগুড়ার যে খামারগুলোতে গরু লালন পালন তার সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।